আসসালামু আলাইকুম। গল্পের যিনি মেইন ক্যারেক্টার মমতা, তিনি লেখকের বাসায় কিছুদিন কাজ করেছিলেন। তো কেন কাজ করছিলেন, কাজের এক্সপিরিয়েন্স কী ছিল, তো সেই সব কথাই এই গল্পে তুলে ধরা হয়েছে। তো মমতাদি গল্পের লেখক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়। তো আমরা শুরু করি। শীতের সকাল, রোদে বসে আমি স্কুলে পড়া করছি। মা কাছে বসে ফুলকপি কুটছেন। সে এসেই বলল, আপনার রান্নার জন্য লোক লোক রাখবেন? আমি ছোট ছেলে মেয়েও রাখবো। নিঃসংকোচ আবেদন, বোঝা গেল সংকোচ অনেক ছিল। প্রাণপণ চেষ্টায় অতিরিক্ত জয় করে ফেলেছে। তাই যেটুকু সংকোচ নিতান্তই থাকা উচিত, তাও এর নেই। তো লেখক হচ্ছে স্কুলে পড়া করছিল, তার মা বসে ফুলকপি কাটছিলেন। তো হুট করে একজন চলে আসলো, একটা মেয়ে চলে এসে বলতেছে, আপনাদের বাসার জন্য কি কাজের লোক রাখবেন? তো বোঝা গেল যে হচ্ছে উনি বলতে আনকমফোর্টেবল ফিল করতেছিল। অনেকটা নিজের সব কিছু চেপে রেখেই কথাটা বলল। ঠিক আছে, অনেক সংকোচ ছিল, বাট সেটা চেপে রেখে তিনি নিঃসংকোচ আবেদন বললেন, আপনার কি ঘরে কাজ লাগবেন? তার মানে বোঝা যায়, প্রথমে এই থেকে বোঝা যায় যে তার অবশ্যই অনেক দরকার ছিল কাজটা। অনেক মানে চাপে পড়েই কাজটা শুরু করছে। বয়স আর কত হবে, বছর 23। পরনে সেলাই করা ময়লা শাড়ি, পাড়টা বিবর্ণ লাল, সীমান্ত পর্যন্ত ঘোমটা। ঈষৎ বিশীর্ণ মুখে গাঢ় শ্রান্তির ছায়া, স্থির অচঞ্চল দুটি চোখ, কপালে একটি ক্ষত চিহ্ন আন্দাজে পড়া টিপের মতো। তাই কপালে একটা ক্ষত ছিল, তো ওটাকে টিপের মতো লাগতেছিল। এখন লেখকের মা বললেন, তুমি রাঁধুনি? চমকে তার মুখ লাল হলো। মানে চমকানো ছিল, আর পাশাপাশি কিছুটা লজ্জাবোধ করছিল, সেই জন্য লাল হয়ে গেছে। সে চমক ও লালিমার বার্তা বোধ হয় মার হৃদয়ে পৌঁছলো। কোমল স্বরে বললেন, বসো বাছা। সে বলল না। অনাবশ্যক জোর দিয়ে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমায় রাখবেন? তো এখন কিছুটা জোর করেই নিজেকে রাঁধুনি বানাতে ট্রাই করে বলল, হ্যাঁ আমি রাঁধুনি, আমাকে কি রাখবেন? মানে বোঝাই যাচ্ছে কিন্তু তার মোটেও কোনো ইচ্ছা ছিল না যে অন্য মাসে কাজ করবে, রান্না করবে, বাট অনেক চাপের কারণে হয়তো বা সে এসেছে। আমি রান্না ছাড়া ছোট ছোট কাজও করব। তার মানে দেখো যে সে কাজ নিতে গেছে, মানে তার ইম্পর্টেন্স বোঝানোর জন্য বলতেছে যে হ্যাঁ, আমাকে যদি রাখেন রান্নাও করব, বাচ্চা থাকলে সেটাও সামলাবো, পাশাপাশি আমি ছোটোখাটো কাজও করে দিব। মা তাকে জেরা করলেন। দেখলাম সে ভারী চাপা। মার প্রশ্নের শাখা জবাব দিল, নিজে থেকে একটি কথা বেশি কইল না। সে বলল তার নাম মমতা। তো মমতাকে আমাদের লেখক দিদি সম্বোধন করে একেবারে নাম দিয়ে দিয়েছে, গল্পের নামই দিয়ে দিয়েছে মমতাদি। আমাদের বাড়ি থেকে খানিক দূরে জীবনময়ের গলি। তো জীবনময় একজন ব্যক্তি, তো তার বাসার গলির ভেতর 27 নম্বর বাড়ি, একতলায় এসে থাকে। তো মমতাদির বাসার অ্যাড্রেস কি? জীবনময়ের গলির 27 নম্বর বাড়ির একতলা। তার স্বামী আছে, আরেকটি ছেলে আছে। স্বামীর চাকরি নেই 4 মাস, সংসার আর চলে না। সে তাই পর্দা ঠেলে উপার্জনের জন্য বাইরে এসেছে। তো সে বলল কি যে আমার স্বামী আছে, ছেলে আছে, তো স্বামী 4 মাস ধরে চাকরি নিয়ে বসে আছে, সংসার তো চলে না, এই জন্য আমি সব কিছু বাদ দিয়ে আমি চলে আসি, আমার লাগবেই, আমার কাজ করা লাগবেই। এই তার প্রথম চাকরি। মাইনে? সে তা জানে না, দুবেলা রেঁধে দিয়ে যাবে কিন্তু খাবে না। তো দেখা যায় যারা কাজ করে দেয় অন্যের বাসায়, তো তারা কিন্তু ওদের সাথে আহ, যখন যখন রান্না করে দেয়, সে নিজেও খায়, প্লাস কিছু এক্সট্রা দেখা যায় মাঝে মধ্যে বকশিসও নেয়। বাট উনি বলতেছে আমার কিছুই লাগবে না, আমি দুবেলা রেঁধে দিয়ে যাব, আমি কিছু খাবো না, আমার জাস্ট কাজটা দেন, আর কিছু মাইনে ডিসাইড করা হবে সেটা দেন, আর এক্সট্রা কিছু লাগবে না আমার। তো মাইনে কত টাকা ঠিক করা হইলো? 15 টাকা মাইনে ঠিক হলো। সে বোধহয় টাকা 12 আশা করছিল। তো তার মনে হয়েছিল যে 12 টাকা হয়তো দিতে পারে, বাট হয়ে গেল কত, 15। কৃতজ্ঞতায় দু চোখ সজল হয়ে উঠলো, কিন্তু সমস্তটুকু কৃতজ্ঞতা সে নীরবে প্রকাশ করলো, কথা কইল না। তো তার ভাল লাগতেছিল, বোঝা যাচ্ছিল, বাট সে প্রকাশ করলো না। ঠিক আছে, আমি বাড়া এক্সপেক্ট করছিলাম, আপনার 15 দিয়েছেন, ভালো কথা, 3 টাকা বাড়াই দিয়েছেন, আমি চলে যাই, আমি কিছু বলবো না। মা বললেন, আচ্ছা তুমি কাল সকাল থেকে এসো। সে মাথা হেলিয়ে সম্মতি জানিয়ে তৎক্ষণাৎ চলে গেল। আমি গেটের কাছে তাকে পাকড়াও করলাম। আমি তো হচ্ছি বাড়ির কর্তা, আমি এখন লেখক বলতেছে আর কি, যে আমি, সে কাজ নিয়ে গেল, আমাদের বাসায় কাজ করবে, অথচ সে আমাকে টাইম দিল না। ওর ইগোতে যায় লাগছে বিষয়টা। শোনো, এক্ষুনি যাচ্ছ কেন, রান্নাঘর দেখবে না? আমি দেখিয়ে দিচ্ছি, এসো। কাল দেখবো বলে সে 1 সেকেন্ড দাঁড়ালো না, আমায় তুচ্ছ করে দিয়ে চলে গেল। আরে মানে সে হচ্ছে বাড়ির ইম্পর্টেন্ট ছেলে, তো তার তার প্রতি তার কোনো ভ্যালুই নেই। সে বললো যে আসো রান্নাঘর দেখা দিচ্ছে না, দেখতে হবে, আমি কালকে দেখবো, তুমি থাকো আমি যাই। ওকে আমার ভালো লেগেছিল, ওর সঙ্গে ভাব করতে ব্যস্ত হয়ে উঠেছিলাম, তবু আমি ক্ষুণ্ণ হয়ে মার কাছে গেলাম, একটু বিস্মিত হয়েও। যার অমন মিষ্টি গলা, চোখে মুখে যার উপচে পড়া স্নেহ, তার ব্যবহারে এমন রূঢ়।
তো লেখক জাস্ট একটু অবাক হয়ে গেল। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে ফার্স্ট ইমপ্রেশনে না আসলে যেমনই হোক, ফার্স্ট ইমপ্রেশনে আসলে আমরা এক্সপেক্ট করি অনেক কিছুই, বাট সেটা অনেক সময় হয় না। তো এটা হচ্ছে সময়ের হচ্ছে যেতে দেখা যায় যে সম্পর্ক ভালো হয়, অনেক কিছু হয়ে যায়, বাট ফার্স্ট ইমপ্রেশনে আমরা অনেক কিছু এক্সপেক্ট করে থাকি, বাট সেটা হয় না। তো লেখকও এক্সপেক্ট করছিল যে একটু ভাব করবো, একটু কথা বলবো, বাট সে তো তাকে টাইমই দিল না, পাত্তাই দিল না। মা বললেন, পিছনে ছুটেছিলি বুঝি ভাব করতে, ভাবিস না তোকে খুব ভালোবাসবে, বারবার তোর দিকে এমন করে তাকাচ্ছিল। শুনে খুশি হলাম। রাধুনী পদপ্রার্থনীর স্নেহ সেদিন অমন কাম্য মনে হয়েছিল কেন বলতে পারি না। পরদিন সে কাজে এলো, নীরবে নতমুখে কাজ করে গেল। যে বিষয়ে উপদেশ পেল পালন করলো, যে বিষয়ে উপদেশ পেল না নিজের বুদ্ধি খাটিয়ে সুন্দরভাবে সম্পন্ন করলো, অনর্থক প্রশ্ন করলো না। তো যে যে কাজগুলো করতে বলতেছিল সে করলো, আর যেগুলো হচ্ছে করতে বলে নাই সে নিজের মতো মনে করলো যে আচ্ছা এটা করলে হয়তো ভালো হবে, করলো। এক্সট্রা কোনো কোশ্চেন করলো না, নির্দেশের অভাবে কোনো কাজ ফেলে রাখলো না। সে যেন বহুদিন এ বাড়িতে কাজ করছে বিনা আড়ম্বরে, এমন নিখুঁত হলো তার কাজ। তো অ্যাকচুয়ালি সে যেহেতু আহ, আহ, তার নিজের বাসায় কাজ করেছে অনেক দিন, বাইরে কখনো কাজ করেনি, বাট ঘরে কাজ, যেহেতু ঘরে কাজ আহ, দেখা যায় একটা মেয়ে হিসাবে তো অনেকেই পারে। তো সেই ক্ষেত্রে তার এমন মনে হইলো যে সে অনেক দিন সে নিজের বাসায় যেমন কাজ করেছে সেইখানে এসেও কাজ করতেছে। তো সে আর কি নিজের বাসা মনে করে এখানে কাজ করতেছে, এই জন্য তার কাছে মনে হইলো যে এই জন্য মনে হইলো যে হচ্ছে অনেক দিন ধরে কাজ করতেছে। কাজের শৃঙ্খলা ও ক্ষিপ্রতা দেখে সকলে তো খুশি হলেন। মার ভবিষ্যৎবাণী সফল করে সে যে আমায় খুব ভালোবাসবে তার কোনো লক্ষণ না দেখে আমি হলাম ক্ষুণ্ণ। তো সব কিছু ঠিকঠাক, কিন্তু মা যে বলছিল যে সে আমার সাথে খুব ভাব হবে, এটা সেটা হবে, আমাকে ভালোবাসবে, বাট সেটা তো হচ্ছেই না। দুবার খাবার জল চাইলাম, 4-5 বার রান্নাঘরে গিয়ে দাঁড়ালাম, কিন্তু কিছুতেই সে আমায় ভালোবাসলো না। তো সে লেখক ট্রাই করতেছে যে একটু ভাব করি, একটু একটু কাজ করতে বলি, ওর কাছে যাই, ওর কাছে এটা সেটা চাই যেন আমার সাথে কথা বলে, বাট কোনো কিছুই না। জাস্ট ও কাজ করে দিচ্ছে, চলে যাচ্ছে, কথা বলতেছে না, এক্সট্রা আমাকে কোনো পাত্তা দিচ্ছে না, বা ওর রীতিমতো উপেক্ষা করলো। শুধু আমাকে নয়, সকলকে, কাজগুলিকে সে আপনার করে নিল, মানুষগুলির দিকে ফিরেও দেখালো না। মার সঙ্গে মৃদু স্বরে দু একটি দরকারি কথা বলা ছাড়া 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশি শব্দ পর্যন্ত হলো না। তো কয়টা থেকে কাজ করছে? সকাল 6টা থেকে বেলা 10:30 অবধি একবার কাশি শব্দ পর্যন্ত করলো না। সে যেন মায়াময়ী মানবী ছায়ার মতোই লালিমার ঐশ্বর্য মহিষী, কিন্তু ধরাছোঁয়ার অতীত, শব্দহীন, অনুভূতিহীন, নির্বিকার। তো সে নিজের মধ্যে কাজ করে যাচ্ছে, বাট তার ভিতরে কি ছিল বা সে কিরকম আসলে বোঝা যাচ্ছিল না। একদম মনে হচ্ছিল কি শব্দহীন, সাউন্ডলেস, অনুভূতিহীন, ফিলিংলেস, নির্বিকার। মানে কথা বলতে পারে না এরকম মনে হচ্ছে, নির্বিকার। বলতে চেয়েও হয়তো পারতেছে না, বা তার ইচ্ছা করছে না বলতে এসব। আচ্ছা, রাগ করে আমি স্কুলে চলে গেলাম। সে কি করে জানবে মাইনে করা রাঁধুনির দূরে থাকাটাই সকলে তার কাছে আশা করছে না। তার সঙ্গে কথা কইবার জন্য বাড়ির ছোট কর্তা ছটফট করছে। তো সে তো ভাবতেছে আমার কাজ রান্না করে দাও, আমি রাঁধুনি মানুষ, আমি আসবো, কাজ করবো, চলে যাব। তো তার কাছে সে কারো ক্লোজ হবে এটা তো এক্সপেক্ট করা, তো আসলে এক্সপেক্ট করা উচিত না, বাট বাড়ির ছোট কর্তা তার জন্য ছটফট করছে, এটা তাকে কে বুঝাবে? সপ্তাহখানেক নিজের নতুন অবস্থায় অবস্থা হয়ে যাওয়ার পর সে আমার সঙ্গে ভাব করলো। তো ভাব করতে কয়দিন লাগছে? অলমোস্ট সপ্তাহখানেকের মতো লাগছে। বাড়িতে সেদিন কুটুম এসেছিল। কুটুম মানে কি? গেস্ট, মেহমান। সঙ্গে এসেছিল এক গাদা রসগোল্লা আর সন্দেশ। তো কুটুম আসলে আগেকার যুগে কি করতো? রসগোল্লা আনতো, সন্দেশ আনতো, তাই না? হাঁড়িতে করে নিয়ে আসতো। এখনকার যুগে মিষ্টি নিয়ে আসে, দই নিয়ে আসে। প্রকাশ্য ভাগটা প্রকাশ্যে খেয়ে ভাড়ার ঘরে গোপন ভাগটা মুখে পুড়ে চলেছি। এখন মনে করো যে মিষ্টি কি হইতো আমাদের, তোমরা যারা দেখে থাকবে যে বাসায় মেহমান আসলে মিষ্টির ভাগটা কি হয়, মেহমানের সামনে হয়তো কিছু তোমাকে দিবে, মেহমান চলে গেলে হয়তো আর একটা দুটো দিবে, বাট ওই মিষ্টির প্রতি তো একটা উইকনেস কাজ করে সবারই। তো আমরা খাইতে চাই বেশি করে, বাট সেটা তো আম্মুরা খাইতে দেয় না। তো সে কি করলো, যে তার ভাগ, লেখকের ভাগ লেখক খেয়ে ফেলছে, ঠিক আছে? তখন এক্সট্রা যখন খাইতে গেছে, কোথা থেকে সে এসে খপ করে হাত ধরে ফেললো। রাগ করে মুখের দিকে তাকাতে সে এমন ভাবে হাসলো যে লজ্জা পেলাম। বললো, দরজার পাশ থেকে দেখছিলাম আর কটা খাচ্ছ গুনছিলাম, যা খেয়েছো তাতে বোধহয় অসুখ হবে, আর খেও না কেমন? তো বলতেছে, তুমি কি করতেছিলাম? আমি তো সবই দেখতেছিলাম, কয়টা খাচ্ছ গুনতেছিলাম, আর খাও না, অসুস্থ হয়ে যাবে কিন্তু। ভর্ৎসনা নয়, আবেদন। মার কাছে ধরা বলে বকনি খেতাম এবং এক খাপলা খাবার তুলে নিয়ে ছুটে পালাতাম। এর আবেদনে হাতের খাবার ফেলে দিলাম। সে বলল, লক্ষ্মী ছেলে, এসো জল খাবে। তো এত সুন্দর করে বললো যে খেও না, ঠিক আছে? আর হচ্ছে
সে তো আর না করতে পারলো না, ঠিক আছে তুমি যেহেতু বলছো আমি আর খাবো না। বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল। জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম। এতদিন তার গম্ভীর মুখ শুধু দেখেছিলাম, আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে। তো এতদিন দেখতো গম্ভীর চুপচাপ, আজকে কি তাকে হাসতে দেখলো। আমি বললাম, বামুন্দি। সে চমকে হাসি বন্ধ করলো, এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গালি দিয়েছি। বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম। কি হলো বামুন্দি? সে এদিক ওদিক তাকালো, ডালে খানিকটা নুন দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেঁষে বসে বলল, গম্ভীর মুখে বলল, আমার বামুন্দি বলো না খোকা, শুধু দিদি বলো। তোমার মা রাগ করবেন দিদি বললে। সে জিজ্ঞাসা করলো, তোমার মা কি রাগ করবে? আমি মাথা নাড়ালাম। সে ছোট এক নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারী লজ্জা করতে লাগলো। তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চললো, সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠতো। আচ্ছা, তো এই যে শুরু হইলো লেখকদের কথা বলা বলি। এই ফার্স্ট টাইম তারা অনেকখানি কথা বললো এই মেহমান আসার সুবাদে। হঠাৎ মা এলেন। সে দুই হাতে আমাকে একরকম জড়িয়ে ধরেছিল। হাত সরিয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ বিব্রত হয়ে উঠলো। দু চোখে ভয় দেখা দিল, কিন্তু সে মুহূর্তের জন্য। পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল, এত কথা কইতে পারে আপনার ছেলে? তখন বুঝিনি, আজ বুঝি। স্নেহে সে আমায় আদর করেনি, নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে। মা যদি বলতেন, খোকা উঠে আয়, যদি কেবল মুখ কালো করে সরে যেতেন, পরদিন থেকে সে আর আসতো না। কোনো টাকার খাতিরেও না, স্বামীপুত্র অনাহারের তাড়াতেও না। তো এই যে এরকম একটা সিচুয়েশন দেখলো, তো হইতেই পারে যে হ্যাঁ, সে আমার বাড়ির কর্মচারী, সে আমার বাড়ির রাঁধুনি, সে কেন আমার ছেলেকে আদর করবে, সে কেন আমার ছেলেকে জড়িয়ে ধরে থাকবে? তো যদি কিছু বলতো, কারণ যদিও সে অনেক অভাবের তাড়নায় আসছে, অনেক ইগো ইগো সব কিছু রেখে সে আসছে, কিন্তু যদি তাকে কিছু বলতো, ঠিক আছে, বা এমন কিছু করতো যে হ্যাঁ বাবু তুই উঠে আয়, ওর ওর কাছে যাস না, সে কিন্তু তার পরের দিন থেকে আর কাজ করতো না। ঠিক আছে, তাকে এক্সট্রা টাকা দিলেও হইতো না, সে তার স্বামী পুত্র যে অনাহারে মরেও যদি যায়, সে আসতো না। মা হাসলেন, বললে, ও ওই রকম সারাদিন বকবক করে, বেশি আশকারা দিও না, জ্বালিয়ে মারবে। বলে মা চলে গেলেন। তার দুচোখ দিয়ে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ঝরে পড়ল। মা অপমান করলে তার চোখ হয়তো শুকনোই থাকতো, সম্মানে চোখে জল ফেললো। সেই সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল, সেটা বোধহয় তার সইল না। 3-4 দিন পরে তার গালে 3টা দাগ দেখতে পেলাম। এই শুরু হলো টুইস্ট। 3-4 দিন পরে তার গালে কি দেখতে পেলাম? 3টে দাগ দেখতে পেলাম, মনে হয় আঙুলের ছাপ। মাস্টারের চর খেয়ে একদিন অবনীর গালে যেরকম দাগ হয়েছিল তেমনি। অবনী তার ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ড। তো টিচারের কাছে চর খেয়ে থাপ্পড় খেয়ে অবনীর গালে যেরকম দাগ হয়েছিল, সেই দাগটা সে মমতাদির গালে দেখলো। আমি ব্যস্ত হয়ে প্রশ্ন করলাম, তোমার গালে আঙুলের দাগ কেন? কে চর মেরেছে? সে চমকে গালে হাত চাপা দিয়ে বলল, ধুর। তারপর হেসে বলল, আমি নিজে মেরেছি। কাল রাত্রে গালে একটা মশা বসেছিল, খুব রেগে। এটা করে কথা হইল, মশা মারলে 3টা আঙুলের ছাপ কি হয়? তো আর কি বোকা বানানোর ট্রাই করতেছে। আচ্ছা, মশা মারতে গালে চড় বলে আমি খুব হাসলাম। সে তো লেখক তো পিচ্ছি ছিল, সে তো এটা বুঝতেছে না আসলে কি হচ্ছে না হচ্ছে। সেও প্রথমটা আমার সঙ্গে হাসতেছে আরম্ভ করে, গালে হাত ঘষতে ঘষতে আত্মনাও গম্ভীর হয়ে গেল। অ্যান্ড কি যেন একটা ভাবনা চিন্তায় চলে গেল, অনেক কিছুটা হইছে, সেই ভাবনায় আবার চলে গেল। তার মুখ দেখে আমারও হাসি বন্ধ হয়ে গেল। চেয়ে দেখলাম, ভাতের হাঁড়ির বুদবুদ ফাটা বাষ্পে কি দেখে যেন তার চোখ পলক হারিয়েছে। নিচের ঠোঁটে দাঁতে দাঁত কামড়ে ধরেছে, বেদনায় মুখ হয়েছে কালো। সন্দিগ্ধ হয়ে বললাম, তুমি মিথ্যে বলছো দিদি, তোমায় কেউ মেরেছে? সে হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, না ভাই না, সত্যি বলছি না, কে মারবে? এবার সে জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো। তখন কি জানি তার গালে চর মারার অধিকার একজন মানুষের 18 আনা আছে, কিন্তু চর যে কেউ একজন মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুচল না। শুধু দাগ নয়, তার মুখ চোখের ভাব, তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল। বিবর্ণ গালে 3টি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল। আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম, কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরলো। চুপি চুপি বলল, আর কারো কাছে না পাই না তুমি তা আহ, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? আমি অবাক হয়ে বললাম, কি দিলাম আমি? এই প্রশ্নের জবাব পেলাম না। আচ্ছা, তো এখানে কাহিনী হয়েছে কি, নিশ্চয়ই তাকে মারার অধিকার তার স্বামীর আছে। তো তার স্বামীর সাথে হয়তো কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছিল। যতটুকু বোঝা যায় যে অভাবের তাড়না, আই থিঙ্ক তার স্বামীর সাথে কথা কাটাকাটি হয়ে দেন তাকে টর্চার করছে, তাকে থাপ্পড় মারছে, সেই দাগগুলোই ছিল। আচ্ছা,
হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল। পিঁড়িতে বসা মাত্র, পিঁড়িতে মানে প্রেম না, পিঁড়িতে মানে হচ্ছে বসার টুল টাইপের কিছু একটা, খোপা খুলে পিঠ ভাসিয়ে একরাশি চুল মেঝে পর্যন্ত ছড়িয়ে পড়লে কি একটা অন্ধকার রহস্য আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলো, মানে সে এখন ইগনোর করতে চাচ্ছে বিষয়গুলো, সেই জন্য সে চুলের খোপা খুলে দিল। বাবু তুমি এইসব বাদ দাও, এটা বাদ দাও, এইসব নিয়ে ভাবতে হবে না। রহস্য বই কি কালে চরের তাক, চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ততার ব্যাকুল কাতরতা ফিসফিস করে ছোট ছেলেকে শোনানো, কারো কাছে যা পাই না তুমি তা দেবে কেন? বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা যায়নি। ভেবেচিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম। আমার আশা পূর্ণ হলো, সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘুমটা খুলে সহজ মানুষ হয়ে গেল। বিকালে আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে? এখন সে জিজ্ঞাসা করলো, লেখক জিজ্ঞাসা করতেছে, আচ্ছা তোমার বরের যদি চাকরি হয়ে যায় তুমি কি চলে যাবা? তুমি কি আমাদের এখানে কন্টিনিউ করবা? তুমি কি করতে বলো, হরিণ লুট দেবো না তোমার সন্দেশ খাওয়াবো? আর বলতেছে, আচ্ছা তুমি কি বলো, আমি এই যে এখন যেমন ট্রিট দেওয়া হয়, বলতেছে কি দিব বলো, ট্রিট দিব নাকি সন্দেশ খাওয়াবো? তা বলছি না, তোমার বড় চাকরি নেই বলে আমাদের বাড়িতে কাজ করছো, তা তো চাকরি হলে করবে না। সে হাসলো, করবো, এখন করছি যে। আরে এই রহস্য তো, তার মানে কি তার বড় চাকরি হয়ে গেছে? তোমার বড় চাকরি হয়েছে? হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল। আচ্ছা, আহা, স্বামী চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে। পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম। তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম। আচ্ছা, মমতাদি কিন্তু চাচ্ছিল যে বিষয়টা ইগনোর করতে বা বিষয়টা হাইড করতে, যে চাকরি হয়েছে বাট আমি কাজটা কন্টিনিউ করে যাবো, আমি ওদের বাসায় কাজ করবো। বাট ছেলে তো না বুঝে তার মাকে বলে দিল। মা তাকে ডেকে পাঠালেন, তোমার স্বামী চাকরি হয়েছে? সে স্বীকার করে বললো, হয়েছে, বেশি দিন নয়, ইংরেজি মাসের পয়লা থেকে, মানে 1 তারিখ থেকে। মা বললেন, অন্য লোক ঠিক করে দিতে পারছো না বলে তুমি কি কাজ ছেড়ে দিতে ইতস্তত করছো? তার কোনো দরকার নেই, আমরা তোমার আটকে রাখবো না। তোমার কষ্ট দূর হয়েছে, তাতে আমরাও খুব সুখী। আসলে কি কষ্ট দূর হইলো? দূর কি হয়েছে আসলে? তুমি ইচ্ছে করলে এ বেলায় কাজ ছেড়ে দিতে পারো, আমাদের অসুবিধা হবে না। তার চোখে জল চলে এলো, সে শুধু বললো, আমি কাজ করব। বা বললেন, স্বামী চাকরি হয়েছে তবু? সে বলল, তার সামান্য চাকরি তাতে কুলবে না মা, আমায় ছাড়বেন না, আমার কাজ কি ভালো হচ্ছে না? কারণ সে বলতেছে, স্বামী চাকরি হয়েছে ভালো কথা, বাট আমি চাচ্ছি যে কাজটা কন্টিনিউ করতে, আমাকে ছাইড়েন না। আমার কি কাজ ভালো হচ্ছে কি হচ্ছে না একটু বলেন তো, জিজ্ঞাসা করলো। মা ব্যস্ত হয়ে বলেন, এমন কথা তোমার শত্রু বলতে পারবে না মা, সেই জন্য নয়, তোমার কথা ভেবে আমি বলছি। তোমার উপর মায়া বসেছে, তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে? সে একরকম পালিয়ে গেল। আমি তার পিছু নিলাম, রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে। আমায় আমায় দেখে চোখ মুছলো, আচমকা বলল, মিথ্যে বললে কি হয় খোকা? মিথ্যে বললে কি হয় জানতাম, বললাম পাপ হয়। আচ্ছা, গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে? গুরু নিন্দা মানে হচ্ছে মানুষ নিন্দা করবে, মানুষ খারাপ কথা বলবে, কটু কথা বলবে, সেইটা যদি বাঁচানোর জন্য মিথ্যা বলে তাইলে? সে ছোট মানুষ, সে জানতো না, এটা জানতাম না। কুনিন্দা পাপ, মিথ্যা বলা পাপ। এখন বলতেছে মিথ্যা তো পাপ, তো পাপই, সেটা যেই কারণেই করুক, সেটা যেই জন্যই করুক, মিথ্যা তো পাপ। সে বলা, পাপ তো পাপই। কোনটা বেশি পাপ সে জ্ঞান আমার জন্মায়নি, কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম, তাতে একটুও পাপ হয় না সত্যি। কাঁদছো কেন? তখন তার চাকরি 1 মাস বোধহয় পূর্ণ হয়নি। একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে। তো একদিন স্কুল থেকে আসার সময় দেখতেছে যে সে হচ্ছে কমলা লেবু কিনতেছে। সঙ্গে নেওয়ার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করে বাড়ি দেখতে গেলাম। তো এখন বলতেছে, আচ্ছা ঠিক আছে, দিদিকে তো দেখতে পাইছি, বাসা তো পাশেই, আমিও যাই। ও দিদি তো নিতে চাচ্ছে না, জোর করেই গেলাম। 2টি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকলো। তো জাস্ট 2টা লেবু কিনছে। বৃষ্টি, নোংরা গলি, কে যে ঠাট্টা করে এই জমালয়ের পট্টা নাম জীবনময় লেন রেখেছিল। তো নাম রাখছে জীবনময়, অথচ এত বাজে দুর্গন্ধ, ঠিক আছে, তো নোংরা বিশ্রী। তো নামটা রাখছে, কিন্তু নামের সাথে প্লেসের জায়গার কোনো মিল নাই। গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো, পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে, দুদিকের বাড়ি চাপা অন্ধকার, এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ। আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম। সে বলল, মনে হচ্ছে পাতালে চলেছ না? তো হয় না এমন অনেক রাস্তা যে এত ছোট রাস্তা যে খুবই ছোট হয়ে যেতে হয়, বা খুবই আঁটো হয়ে যেতে হয়, তো ওরকম একটা রাস্তা ছিল। 27 নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়ই, কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব। সদর দরজার পরেই ছোট একটা উঠান, মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা, নিচে ঘরের সংখ্যা বোধ হয় 4। কারণ মমতাদি আমায় যে ভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠুরি, বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না।
ঘরের সামনে দুহাত চড়া একটু রোয়াক, একপাশে এক শীট করগেট আয়রনের ছাদ ও চটের বেড়ায় আছে রান্নাঘর। চটগুলি কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে। তো বাড়িতে ঢুকে এত অবস্থা খারাপ, এই রুমগুলো ছোট, কিছুই নাই, কোনো মতো আছে, রান্নাঘরটাও খারাপ, চটের বেড়া দেওয়া, এটা দেওয়া সেটা দেওয়া, আবার কয়লার ধোঁয়ায় কয়লার বর্ণ পেয়েছে, মানে একদম অগোছল একটা বাড়ি। এই জন্য আনতে চাচ্ছিল না মমতাদি। সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো। ঘরের দুটি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরের কাছে বেশি মান দেওয়া হয়েছে। তো ঘরের দুইটা জানালা ছিল শোবার ঘরে, কিন্তু জানালা দুটির এমনই অবস্থান যে আলো যদিও কিছু আসে, বাতাসের আসা যাওয়া একেবারে অসম্ভব। তো জানালা দিয়ে আলো হালকা আসে, কিন্তু বাতাস একেবারেই নাই বললেই চলে। সুতরাং পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না। সংসারের সমস্ত জিনিসই প্রায় এ ঘরে ঠাঁই পেয়েছে। মানে বলা যায় এটাই হচ্ছে গরিবের সবচেয়ে ভালো রুম আর কি, ওর জন্য, মমতাদির জন্য ছিল। সব কম দামি শ্রীহীন জিনিস, মানে শ্রীহীন মানে কি একদম দেখতে খারাপ। এই শ্রীহীনতার জন্য সযত্নে আহ, গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলার অন্ত নেই। একপাশে বড় চৌকি, তাতে গুটানো মলিন বিছানা, চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে। অন্তরালে হয়তো আরও জিনিস আছে। ঘরে এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক, দুটির রং চেটে গেছে। দুটি ট্রাঙ্ক মানে কি, এখন আমি যেন ওয়াইড্রপ ইউজ করি, তো এখন অনেকে ট্রাঙ্ক ইউজ করে অনেক ভারী কাপড় চোপড় বা অনেক কিছু রাখার জন্য। তো ট্রাঙ্কের রং চটে গেছে, একটার ফের তালা ভাঙে গেছে। অন্য কোণে কয়েকটা মাজা বাসন, বাসনের ঠিক ঊর্ধ্বে কোনাকুনি টাঙানো দড়িতে খান কয়েক কাপড়। এই দুই করে মাঝামাঝি দেয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল, আর এক গোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতো দাঁড়িয়ে আছে। টেবিলে কয়েকটা বই খাতা, একটি অল্প দামি টাইম পিস, কয়েকটা ওষুধের শিশি, একটা মেরামত করা আরসি, কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র, এই সব টুকিটাকি জিনিস। টেবিলে ঊর্ধ্বে দেওয়ালের গর্তে তাকে কতগুলো বই। ঘরে আরেকটি জিনিস ছিল, একটি 5 বছর পাঁচেকের ছেলে। তো এটা মমতাদির ছেলে, বয়স মোটামুটি 5 বছরের মতো ছিল। চৌকিতে শুধু মাদুরের উপর হয়ে শুয়েছে, ঘুমিয়েছিল। মানে এতটা অবস্থা খারাপ, জাস্ট মাদুর দিছে চৌকির উপর, চৌকি মানে খাট বেড টাইপের, তো ওখানে হচ্ছে মাদুর দিয়ে উপর হয়ে শুয়ে আছে। মমতাদি ঘরে ঢুকে ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল, তারপর কুটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো। সন্তর্পণে, মানে খুব ধীরে সুস্থে, ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢাকা দিয়ে দিল। বলল, কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমোয়নি, আমাকেও ঘুমোইতে দেয়নি। উনি তো রাগ করে, কই তুমি লেবু খেলে না? উনি বলতে ওনার হাজব্যান্ড রাগ করে যে ছেলে এত ডিস্টার্ব দেয়, ঘুমাইতে দেয় না, ওকে ঘুমাইতে দেয় না, হাজব্যান্ডের ডিস্টার্ব হয়। আচ্ছা, তো এখন মমতাদি ওকে বলতে, আচ্ছা এইসব বাদ দাও, তুমি কি লেবু লেবু খেলে না? যে আমি একটা লেবু খেলাম। দুইটা নিয়ে আসে একটা লেখককে খেয়ে ফেললো। হ্যাঁ, সে চুপ করে খাওয়া দেখে বলল, মুড়ি ছাড়া ঘরে আর কিছুই নাই, কি খাইতে দিব তোমারে? দোকানের বিষও দেবো না, একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম। বলছে, বিষ তো আর খাইতে দেওয়া যাবে না, তো একটা লেবু খাওয়ানোর জন্য তোমাকে ডাকে আনলাম। আমি বললাম, আরেকটা লেবু খাবো দিদি। আহারে, এ তো পুরা জ্বালায় খাচ্ছে। একটা খাইছে, একটাই তো অনেক, সে আবার আরেকটা খেতে যাচ্ছে। সে হেসে লেবু দিল, বলল, কৃতার্থ হলাম, সবাই যে তোমার মতো ভালোবাসতো। ঘরে আলো বাতাসের দীনতা ছিল। খানিক পরে সে আমার বাইরে রোয়াকে মাদুর পেটে বসালো। রোয়াক বলতে আগিনাকে বোঝায়। কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল। মানে কথা বলতেছে, গল্প করতেছে, পাশাপাশি ওকে দিয়ে সংসারে কিছু ছোটোখাটো কাজ করে নিল। ঘর ঝাড় দিল, আচ্ছা সে নিজেই করে নিল, প্লাস ওকে হাতে মানে কিছুটা হাতে হাত দেওয়ার জন্য বললো আর কি। তো ঝাড় দিল, কড়াই মাজলো, পানি তুললো, তারপর মশলা বাটতে বসলো। হঠাৎ বললো, তুমি আর বাড়ি যাও ভাই, তোমার খিদে পেয়েছে। মানে ভাতও খাওয়াবে না, বলতে তুমি বাড়ি চলে যাও, লেবু খাইছে এটাই অনেক, আর কিছু খাইতে পারবো না। আচ্ছা, বাছা মানে কি? অনেক সময় বললাম বাছা ধন বলে, তো এটা মানে হচ্ছে অল্প বয়সী ছেলেদের বলা হয় আর কি, ছেলে বা মেয়ে অল্প বয়সী সন্তানকে বলা হয় বাছা। পর্দা ঠেলে উপার্জন। আচ্ছা, পর্দা ঠেলে উপার্জন বলতে মানে ঘরে না থেকে সে হচ্ছে আয় রোজগারে বেরিয়ে পড়েছে, এরকম কিছু। অনাড়ম্বর মানে হচ্ছে জাঁকজমকহীন, মানে জাঁকজমক নাই। বামুন্দি, বামুন্দি হচ্ছে ব্রাহ্মণ দিদির সংক্ষিপ্ত রূপ। আগে রান্না বা গৃহকর্মে যে ব্রাহ্মণ কন্যাগণ নিয়োজিত হতেন তাদেরকে বামুন্দি ডাকা হতো। অপ্রতিভ মানে হচ্ছে অপ্রস্তুত। পরদিন থেকে সে আর আসতো না। না আসার কারণ কি? আত্মসম্মান, তার ইগো তো লাগতো অবশ্যই। ও যদি টাকার জন্য অন্যের বাড়িতে কাজ নিয়েছে সত্য, কিন্তু তাকে অসম্মান করলে বা সন্দেহ চোখে দেখলে নিজে অপমান বোধ করে চাকরি ত্যাগের সাহস তার ছিল। হরির লুট,
ছড়িয়ে ছিটিয়ে দান করা, সৎকীর্তনের পর হরিনামে যেভাবে বাতাসা ছড়ানো হয়। আচ্ছা আচ্ছা, পাঠ পড়ছি দেখি। মানিক বন্দ্যোপাধ্যায়ের সরীসৃপ 1939 গ্রন্থের অন্তর্ভুক্ত মমতাদি গল্প। তো মমতাদি নেওয়া হয়েছে সরীসৃপ গল্প থেকে, যেটা 1939 সালে প্রকাশিত হয়েছিল। এই গল্পে গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণের দিকটি প্রাধান্য পেয়েছে। স্কুল পড়ুয়া একটি ছেলে যখন দেখে তাদের বাড়িতে মমতাদি নামক এক গৃহকর্মী আসে, তখন সে আনন্দিত হয়। তাকে নিজের বাড়ির একজন বলে ভাবতে শুরু করে ছেলেটি। মমতাদির সংসারে অভাব আছে বলে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও তাকে অপরের বাড়িতে কাজ নিতে হয়। মমতাদি কিন্তু মর্যাদা সম্পন্ন ছিল, তার কখনো ইন্টেনশন ছিল না যে সে মানুষের বাসায় কাজ করবে, বাট অভাবের তাড়নায় পড়েই তাকে কাজ করতে হয়। এই আত্মমর্যাদাবোধ তার সবসময় সমন্বিত ছিল। যদিও অভাব ছিল, বাট তার মধ্যে যে আত্মমর্যাদাবোধ, সেটা কিন্তু সবসময় কাজ করছিল। সে নিজে যেমন আদর ও সমান প্রত্যাশী, তেমনি অন্যকেও স্নেহ ভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। স্কুল পড়ুয়া ছেলেটি তাই মমতাদির কাছে ছোট ভাইয়ের মর্যাদা লাভ করে। তাকে নিজ বাসায় নিয়ে গিয়ে যথাসামর্থ্য আপ্যায়ন করে মমতাদি। যথাসামর্থ্য তার তো আর এত কিছু একজনকে নিয়ে গিয়ে তার বাসায় অনেক কিছু দিবে সেই সামর্থ্য ছিল না, বাট যেটুকু সে পারছে করতে সেটুকু করছে। সম্মান ও সহমর্মিতা দিয়ে মমতাদির পাশেও যারা স্কুল পড়ুয়া ছিল তার পরিবার। প্রকৃতপক্ষে আমাদের গৃহকর্মে যারা সহায়তা করে থাকেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করা জরুরি। আত্মসম্মান বোধ তাদেরও আছে। মমতাদি গল্পটি আমাদের এই শিক্ষা দেয় যে সামাজিক শ্রেণী মানবিক সম্পর্ক প্রতিষ্ঠায় কোনো বাধা সৃষ্টি করতে পারে না। যে কোনো পেশার যে কোনো মানুষকে দেখতে হবে শ্রদ্ধা ও মর্যাদার দৃষ্টিতে। এবার আমরা চলে যাই লেখক পরিচিতিতে। তো মানিক বন্দ্যোপাধ্যায় মূলত তিনি ছিলেন ফিজিক্সের একজন স্টুডেন্ট ছিলেন, গণিতের স্টুডেন্ট ছিলেন। মানিক বন্দ্যোপাধ্যায় 1908 সালে বিহারের সাঁওতাল পরগনায় জন্মগ্রহণ করেন। তার নাম, প্রকৃত নাম কি তাহলে? প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে যে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি, বা কার ছদ্মনাম ছিল মানিক বন্দ্যোপাধ্যায়, এরকম আসতে পারে। তার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুর অঞ্চলের মালবদিয়া গ্রাম এবং মায়ের বাড়ি একই অঞ্চলের গাওদিয়া গ্রাম। তিনি মেদিনীপুর জেলা স্কুল থেকে মেট্রিক ও বাঁকুড়া ওয়েসলিও মিশন কলেজ থেকে আইএ পাশ করেন। আইএ মানে কি? ইন্টারমিডিয়েট, এইচএসসি। তারপর গণিতে অনার্স দিয়ে কলকাতা প্রেসিডেন্সি কলেজে বিএসসি ক্লাসে ভর্তি হন। কিন্তু টুইস্ট আসে কখন? বন্ধুদের সঙ্গে বাজি ধরে অত সীমামি নামক গল্প বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হলে লেখক হিসেবে তার যাত্রা শুরু হয়। তো জাস্ট এটা কিন্তু বন্ধুদের সাথে বাজি ধরেই কিন্তু এটা লিখছিল অত সীমামি। তো এখান থেকে তার মানে সায়েন্স স্টুডেন্ট ছিল, গণিত নিয়ে অনার্স করতেছিল, বাট তার পুরাপুরি এখন মানে হচ্ছে লেখক হয়ে যায় আর কি। এই সময় তিনি লেখা নিয়ে এতই মগ্ন হয়ে থাকেন যে অসাধারণ এই কৃতি ছাত্রে আর অনার্স পাশ করাই হয়নি। মাত্র 21 বছর বয়সে তার বিখ্যাত দিবারাত্রির কাব্য রচনা করেন। মাত্র 21 বছর বয়সে। আচ্ছা, এর আগে আমরা পড়ছিলাম সুকান্ত ভট্টাচার্য কিন্তু মারা যায় 20 বছর 9 মাস বা 21 বছর বয়সে। আর মানিক বন্দ্যোপাধ্যায় 21 বছর বয়সে তার বিখ্যাত রচনা দিবারাত্রি কাব্য রচনা করেন। এরপর তিনি লেখালেখিকে জীবিকার একমাত্র অবলম্বন হিসেবে গ্রহণ করেন। পদ্মা নদীর মাঝি নাম শুনেছে অনেকে। ও পুতুল নাচের ইতিকথা লিখে তিনি বাংলা কথাসাহিত্যের সিংহাসনে আরোহণ করেন। জননী, চিহ্ন, শহরতলী, অহিংস, চতুষ্কোণ প্রভৃতি তার উল্লেখযোগ্য উপন্যাস। 1956 সালের 30 ডিসেম্বর এই মহান লেখক মৃত্যুবরণ করেন। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।